প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এবিটিএ 2024-25 টেস্ট পেপার থেকে পরপর 3টি পেজের 1 নম্বরের শর্ট কোশ্চেন এবং প্রথম 2টি পেজের 2 নম্বরের শর্ট কোশ্চেনের অ্যান্সার আগেই দিয়ে রেখেছি। তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি 104 নম্বর পেজে যে 2 নম্বরের কোশ্চেন বিভাগ গয়ে আছে তার অ্যান্সারগুলি আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিতে স্ত্রীদেহে কী কী পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। দেখো, মুখ্য ও গৌণ জননাঙ্গের বৃদ্ধি ঘটে। বয়ঃসন্ধিকাল থেকেই ইস্ট্রোজেন হরমোন স্ত্রীদেহে মুখ্য জননাঙ্গ ডিম্বাশয় ও গৌণ জননাঙ্গ জরায়ু, স্তনগ্রন্থি প্রভৃতির বৃদ্ধি ও পরিস্ফুরণে নিয়ন্ত্রণ করে। এছাড়া গৌণ যৌন লক্ষণ প্রকাশ, যেমন ত্বকের নিচে ফ্যাট সঞ্চয়, কোমল কণ্ঠস্বর, ডিম্বাণু নিঃসরণ প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। এছাড়া ইস্ট্রোজেন স্বাভাবিক রজত চক্র নিয়ন্ত্রণ করে স্ত্রীদেহে। এর পরের কোশ্চেন আছে, একজন গ্রামবাসী মানুষ শহরের ধোঁয়া ও ধুলোযুক্ত রাস্তায় দীর্ঘক্ষণ হেঁটে আসার ফলে যে দুটি প্রতিবর্তক ক্রিয়া শুরু হয় তা বর্ণনা করো। প্রথমে দেখো, ধোঁয়া ও ধুলোযুক্ত রাস্তায় দীর্ঘক্ষণ হাঁটার ফলে ধোঁয়া ও ধুলোবালির ক্ষতিকারক প্রভাব থেকে চোখে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ উদ্দীপনার সৃষ্টি হবে এবং সাড়া হিসেবে চোখের পলক পড়ে এবং বাড়ি আসার পর চোখ অশ্রুসিক্ত থাকবে। এছাড়া ধুলো ও ধোঁয়াযুক্ত রাস্তায় হাঁটার ফলে মানুষের নাকে ধুলো প্রবেশ করবে, ফলে প্রতিবর্তক ক্রিয়ারূপে মানুষটির হাঁচি ও কাশি হবে। এরপরের কোশ্চেন আছে, দেহে জলের ভারসাম্য রক্ষায় এডিএইচ এবং দেহের বৃদ্ধি ঘটাতে এসটিএইচ এর ভূমিকা। এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন নেফ্রনের দূরসংবর্ত নালিকাতে জলের পুনঃশোষণের মাধ্যমে মূত্রে জলের পরিমাণ হ্রাস করে এবং এসটিএইচ হরমোন অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায়। যকৃৎ, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি বৃদ্ধিকে ত্বরান্বিত করে। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটানোর মাধ্যমে দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। 4 নম্বর কোশ্চেন আছে, কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ। বীজহীন ফল উৎপাদন, আইবিএ, এনএএ প্রভৃতি কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিব্বেরেলিন প্রয়োগ করে নিষেধ ছাড়াই বীজহীন ফল উৎপাদন করা হয়, যেমন বীজহীন পেয়ারা, বীজহীন তরমুজ, আপেল ইত্যাদি ফল উৎপাদন। আগাছানাশক হিসেবে 2,4-D, MCPA প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করে ধান, গম প্রভৃতি চাষের ক্ষেত থেকে আগাছা দূর করা হয়। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করতে বলেছে। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম উৎপন্ন হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত। ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হচ্ছে জিন, যা জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। সুতরাং ক্রোমোজোম, ডিএনএ ও জিন পরস্পরের সাথে সম্পর্কিত। এবার দেখো, নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম এবং ক্রোমোজোম থেকে ডিএনএ ও জিন। অর্থাৎ নিউক্লিয় জালকে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং ডিএনএর একটি অংশ হচ্ছে জিন। এরপরের কোশ্চেন আছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের সুবিধা। যেসব উদ্ভিদের বীজ দীর্ঘ সুপ্তাবস্থাযুক্ত সেই সকল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। লুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণ করা সম্ভব হয় এই পদ্ধতির সাহায্যে এবং এই পদ্ধতিতে অল্প জায়গায় অসংখ্য রোগমুক্ত ও অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়।
ইতর পরাগযোগের সঙ্গে বিভিন্ন ধরনের বাহকের সম্পর্ক স্থাপন করতে বলেছে। ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগ রেণু অচল হওয়ায় কেবলমাত্র বাহকের সাহায্যেই একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগ রেণু স্থানান্তরিত হয়। বাহকের উপর নির্ভর করে পরাগযোগের প্রকারভেদও আলাদা আলাদা হয়। যেমন বায়ু যদি বাহক হয় তাহলে পরাগযোগ পদ্ধতি হবে বায়ু পরাগী, এবং উদাহরণ হচ্ছে ধান গম। পতঙ্গ যদি বাহক হয় তাহলে পরাগযোগ পদ্ধতি পতঙ্গ পরাগী, উদাহরণ আম, রজনীগন্ধা। এছাড়া তোমরা জল পরাগী, পক্ষী পরাগী এই উদাহরণও দিতে পারো। এরপরের কোশ্চেন আছে অটোজোম ও সেক্স ক্রোমোজোম বাহিত রোগের উদাহরণ। অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, এবং সেক্স ক্রোমোজোম বাহিত রোগ হলো বর্ণান্ধতা, হিমোফিলিয়া ইত্যাদি। এরপর 9 কোশ্চেন আছে, দেখো একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা নির্ধারণ করতে বলেছে। দেখো বর্ণান্ধ রোগের বাহক মহিলা অর্থাৎ আমরা এখানে স্বাভাবিক প্রকট জিন XC+ এবং বর্ণান্ধতা দায়ীর জন্য প্রচ্ছন্ন জিন XC দিয়ে ডিনোট করছি। বর্ণান্ধ রোগের যেহেতু বাহক মহিলা অর্থাৎ XC+XC, এখান থেকে দুটি গ্যামেট হচ্ছে XC+ এবং XC। স্বাভাবিক পুরুষ হচ্ছে XC+Y, আর গ্যামেট তৈরি হচ্ছে XC+ এবং Y। এরপর দেখো চেকার বোর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। এখানে কন্যাদের মধ্যে দেখো 50% স্বাভাবিক কন্যা এবং 50% বাহক কন্যা আছে, আর পুত্রর মধ্যে স্বাভাবিক পুত্রও 50% এবং বাকি স্বাভাবিক নয় বর্ণান্ধ পুত্র হচ্ছে 50%। এরপরের কোশ্চেন আছে বংশগতিবিদ্যায় শুদ্ধ ও সংকর বলতে কি বোঝো। এখানে সংকর বানানটা বিসর্গ হয়ে গেছে, এটা অনুস্বার হবে। এরপর দেখো বংশগতিবিদ্যায় শুদ্ধ বলতে বোঝায় যখন কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলি হুবহু একই রকমভাবে বজায় রাখে তখন তাকে শুদ্ধ জীব বলে। অর্থাৎ সমধর্মী জিন সম্পন্ন হোমোজাইগাস জীব হচ্ছে শুদ্ধ জীব, যেমন বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ খর্ব মটর গাছ। বংশগতিবিদ্যায় সংকর বলতে বোঝায় দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে জীব সৃষ্টি হয়, অর্থাৎ দুটি ভিন্নধর্মী জিন সম্পন্ন হেটারোজাইগাস জীব হলো সংকর জীব। সংকর লম্বা মটর গাছ, T t, এটা হচ্ছে উদাহরণ। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের জলের অপচয় রোধে যে পরিবর্তন হয়েছে তা হলো, দেখো জলের অপচয় রোধ করার জন্য বাষ্পমোচন হার বন্ধ করা হয়, মানে বাষ্পমোচন হারটা রোধ করে ক্যাকটাস যেভাবে, তা হচ্ছে ক্যাকটাসের পাতাগুলি পত্রকণ্টকে রূপান্তরিত হয়েছে। পত্রত্বক ও কাণ্ডত্বক মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে। পত্ররন্ধ্র দিনের বেলা বন্ধ থাকে এবং রাত্রিবেলা খোলা থাকে। পত্ররন্ধ্রের সংখ্যা কম এবং এগুলি নিবেশিত প্রকৃতির হয়। বিভিন্ন মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীদের ভ্রূণের গঠনে যে সাদৃশ্য থাকে তা হল, প্রত্যেক মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ দেখা যায়। এদের ভ্রূণে লেজ সদৃশ্য গঠন এবং তাতে মায়াটম পেশির উপস্থিতি দেখা যায়। সকলেরই ভ্রূণে প্রাথমিক অবস্থায় নোটোকর্ড ও পৃষ্ঠীয় নার্ভকর্ড উপস্থিত থাকে। 13 দাগ আছে, নিম্নলিখিত শব্দ দুটির প্রকৃতি নির্ণয় করো। কোয়া সার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার। বিজ্ঞানী ওপারিনের মতে কোয়া সার্ভেট হচ্ছে দ্বিস্তরীয় পর্দাবৃত প্রভেদভেদ্য আবরণযুক্ত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের সংমিশ্রণে গঠিত কলোয়েড জাতীয় পদার্থ। ইহার ব্যাস হচ্ছে 1 থেকে 100 মাইক্রন হয়। মাইক্রোস্ফিয়ার, বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার কোষ পর্দার স্বরূপ দ্বিস্তরীয় অর্ধবেদ্য পর্দা দ্বারা আবৃত প্রোটিনের সংগঠন। ইহার ব্যাস হচ্ছে 1 থেকে 2 মাইক্রন। বজ্রপাতের সময় আকাশে বিদ্যুৎ স্ফুরণ ঘটলে যেভাবে মাটিতে N2 এর পরিমাণ বৃদ্ধি পায় তা হল বিদ্যুৎ স্ফুরণ এবং বৃষ্টিপাতের মাধ্যমে বাতাসের নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন প্রকার যৌগ বা অক্সাইড
NO2 তৈরি করে। এগুলি বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, যা মাটিতে নেমে আসে এবং মাটির বিভিন্ন খনিজ লবণের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রেট যৌগ যেমন ক্যালসিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট গঠনের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। 15 কোশ্চেন, অতি পৌষ্টিকতা জলজ বাস্তুতন্ত্রের একটি অভিশাপ। জলাশয়ে নাইট্রেট ও ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট অত্যধিক পরিমাণে এসে মিশলে নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা বৃদ্ধি পায়। এর ফলে অ্যালগাল ব্লুমের সৃষ্টি হয়, যার থেকে নির্গত টক্সিনের প্রভাবে মাছ, শামুক, ঝিনুক ইত্যাদির মৃত্যু ঘটে। এছাড়া শৈবাল পচনের ফলে জলের বিওডি বেড়ে যায় ও মাছের মৃত্যুর হারও বৃদ্ধি পায়। অর্থাৎ অতি পৌষ্টিকতা জলজ বাস্তুতন্ত্রের একটি অভিশাপ। এরপর 16 কোশ্চেন আছে, দেখো, প্রদত্ত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। খাদ্য উৎপাদন এবং ঔষধ প্রস্তুতি। সবুজ উদ্ভিদেরা হলো বাস্তুতন্ত্রের উৎপাদক। বিভিন্ন ধরনের উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করি আমরা, যেমন ধান, গম, ভুট্টা, বিভিন্ন শাকসবজি, ফলের মধ্যে আম, জাম, পেয়ারা, বিভিন্ন রকম মশলা ইত্যাদি খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এবং প্রাণীজ উৎসের মধ্যে আমরা মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি পেয়ে থাকি। ঔষধ প্রস্তুতিতে তুলসী, কালমেঘ, বাসক, থানকুনি, সর্পগন্ধা, এছাড়া সর্পগন্ধা থেকে রেসারপিন, সিনকোনা থেকে কুইনাইন ইত্যাদি থেকে প্রাপ্ত উপকার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এরপর দেখো শেষ কোশ্চেন, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM-এর ঐতিহাসিক পটভূমি আলোচনা করা হলো। অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ মানুষদের আবেদনের ভিত্তিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে সৃষ্টি হওয়া নষ্ট হয়ে যাওয়া যে শাল গাছের পুনরুদ্ধারের জন্যই 1971 খ্রিস্টাব্দে বন দপ্তরের অফিসার অজিত কুমার ব্যানার্জির প্রচেষ্টায় JFM নামে একটি সংস্থা তৈরি হয়। প্রায় 11টি গ্রামের অধিবাসীগণ এই প্রকল্পে অংশগ্রহণ করেন। এই প্রকল্পে স্থানীয় অধিবাসীরা গাছের যথাযথ প্রতিপালনের বিনিময়ে অরণ্য থেকে নির্ধারিত পরিমাণ শালপাতা এবং অন্যান্য বৃক্ষ সামগ্রী সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে পারেন। এই প্রকল্পের সাফল্য দেখে ভারত সরকার 1988 খ্রিস্টাব্দে JFM-কে স্বীকৃতি দেয়। তো আজকে 104 নম্বর পেজে যে জীবনবিজ্ঞানের 2 নম্বরের কোশ্চেনগুলি ছিল তার কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করে দিলাম। পরের পেজেরও কোশ্চেনের অ্যান্সার আমি তাড়াতাড়ি আজ বা কালের মধ্যে নিয়ে আসবো। তাই যদি তোমরা এই ভিডিওটি থেকে উপকার পাও তাহলে কমেন্ট করে জানিও এবং পরের ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি পারো তো ভালো লাগে এই ভিডিওটি একটি করে লাইক করে দিও। চলো আজকে তাহলে এই পর্যন্তই।